আল্লাহ, এই লোক কি সব শুনে ফেলেছে নাকি? যদি শুনে থাকে তবে তো আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। রাইসা উচ্ছ্বাসে বলল, ওয়াও, এবার তো গেমটা আরও জমবে। আর্য ভাইয়া যখন এসেছেন তখন নেক্সট রাউন্ডে ওনাকে টার্গেট করা হবে, কি বলেন ভাবিমণি? তৃষা কোনো মতে একটা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল। ইয়ে, মানে আমি তো রিটায়ার্ড, আমার রাউন্ড শেষ। সৌভিক এবার আয়েশ করে বসে তৃষার দিকে ইশারা করে চেঁচিয়ে উঠল, আরে কিসের রিটায়ার্ড ভাবিজান, এটা তো ইন্টারভেল ছিল মাত্র। আসল খেলা তো এখন শুরু। আর যে ভাইয়ের সাথে গেমের গ্রাফিক্স এখন আল্ট্রা এইচডি হয়ে গেছে। নো এক্সকিউজ, জাস্ট প্লে। তৃষা কাচুমাচু হয়ে আর্যর দিকে একবার তাকালো। আর্যর গম্ভীর মুখে কোনো ভাবান্তর নেই। ও নির্বিকার ভঙ্গিতে হাতের ঘড়িটা দেখলো। এদিকে তৃষা অন্যার খুট আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে তৃষা নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। সৌভিক বোতলটা আবারও সজোরে ঘুরিয়ে দিল। বোতলটা বন বন করে ঘুরতে ঘুরতে যখন থামলো, তার অগ্রভাগ স্থির হলো ঠিক আর্যর বুকের বরাবর। পুরো ছাদ জুড়ে তখন হুড়ধ্বনি আর তালির রোল। রাইসা দুহাত কসলাতে কসলাতে বলল, অবশেষে বাঘ জালে আটকা পড়েছে। ভাইয়া, ট্রুথ নাকি ডেয়ার? অফকোর্স ডিয়ার। রাইসা ওকে কিছু বলতে যাবে তার আগে সৌভিক ওর মাথায় গাঁটটা দিয়ে বলল, এই গুরু, সব সময় কি তুই একাই দিবি নাকি? আমরাও আছি এখানে। রাইসা মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে হাত বুলাতে বুলাতে রাগান্বিত দৃষ্টিতে তাতে দাঁত চেপে সৌভিকের দিকে তাকিয়ে বলল, ইউ, ভেড়া, মাথায় এত জোরে মারলে কেন? বেশ করেছি। অযথা সৌভিক ওর সাথে আর কোনো কথা না বলে আর্যর দিকে পাশে পড়ে থাকা গিটারটা এগিয়ে দিতে দিতে বলল, একটা গানই গাও তাহলে, অনেকদিন তোমার গান শুনি না। আর্য আর দ্বিমত করলো না, গিটারটা নিল। তৃষা ওকে গিটার হাতে নিতে দেখে সরু নেত্রে চেয়ে ভাবছিল, এ লোক আদৌ গান গাইতে জানে তো? সারাদিন যে লেভেলে ধমক দেয়, দেখা গেল গানের ভেতরেও ধমক শুরু করে দিল। যখন নিজের ভাবনার সাগরে ডুব দিয়েছে ঠিক তখনই ওর ভাবনার সুতো কেটে দিল আর্যর গম্ভীর পৌরুষ কণ্ঠে সুরের লহরী। গিটারে টুংটাং শব্দ তুলে আর্য গেয়ে উঠল। হঠাৎ তৃষার হৃদয়ে প্রকম্পিত হলো কয়েকটা সুর, তবে সুরগুলো আর পৌঁছালো না উপস্থিত কারো কাছে। তৃষার হৃদয়ের মাঝে অনুরিত হতে লাগলো। তিমিরাবৃত রজনী বিদায় নিয়ে পূর্বাকাশে কাঁচা সোনা ঝরা রোদ অলস মেঘের কোল ঘেঁষে উকি দিতে জাফলংয়ের বুক চিরে জেগে ওঠা তালুকদার মঞ্জিলে এক ব্যস্ত মধুর প্রভাতের সূচনা হলো। শিউলিতলার সিক্ত ঘাস ভোরের বৃষ্টি বিন্দুরা মুক্তোর ন্যায় ঝিকমিক করছে, আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। তবে আজকের ব্যস্ততার কারণ ভিন্ন। বিয়ের কেনাকাটা করতে যাবে আজকে সকলে। আবারও কেনাকাটা। তৃষা সকাল থেকে গো ধরে বসে আছে। ও কোনো ক্রমে শপিংয়ে যেতে নারাজ, কেননা ওর ভালো করেই জানা একবার গেলে আর্য সমস্ত শপিং মলে সমস্ত কিছুর ঘাড়ে চাপিয়ে তবেই শান্ত হবে। আর কিছু বললেই শুরু হবে ধুমকি ধমকি। নিস্তব্ধ কক্ষে বসে তৃষা নখ করছিল। ঠিক তখনই কক্ষের নীরবতা ভেদিয়ে কর্ণগোচর হলো কারো পদধ্বনি। তৃষা কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই দেখলো আর্য আসছে। ও দৃষ্টি সরালো তৎক্ষণাৎ। আর্য ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়িটা ঠিক করতে করতে আর্যকে তৃষার মুখটা একবার দেখে নিল, অতঃপর গলাটা সামান্য পরিষ্কার করে গম্ভীর স্বরে বলল, তৃষা, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসুন, গাড়ি বের করা হয়েছে। তৃষা নড়ল না। ও জানালার দিকে মুখ ফিরিয়ে রেখেই জেদি কণ্ঠে বলল, আমি যাব না, আমার শরীরটা আজ ঠিক লাগছে না, আপনারা যান। আর্য এবার আয়না থেকে দৃষ্টি সরিয়ে পুরোপুরি তৃষার দিকে ঘুরে দাঁড়ালো। ওর সে তীক্ষ্ণ চাহনিতে তৃষা কুকড়ে গেল কিঞ্চিত। আর্য ভালোভাবে বুঝতে পারছে তৃষা মিথ্যা কথা বলছে, তাই একটুও বিচলিত না হয়ে ও পকেটে হাত গুজে ধীর পায়ে তৃষার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একবার জিজ্ঞাসা করেছি আপনি যাবেন কি না? এটা কমান্ড, রিকোয়েস্ট নয়। তৃষা এবার সোজা হয়ে বসলো। শ্বাস নিয়ে সাহসের সঞ্চার করে বলল, দেখুন। দেখা দেখি টাইম নেই এখন। আর্য নির্লিপ্ত কণ্ঠে খানিক থমকালো তৃষা, তবে দমল না। আপনার ওই কমান্ড জাহাজে দেখাবেন মিস্টার। এখানে আমি আপনার কর্মচারী নই। তাছাড়া কেনাকাটা আমার পছন্দ, তবে দোকানের সমস্ত কালেকশন ঘাড়ে চাপিয়ে দেওয়াটা আমার একদমই অসহ্য লাগে। গতবার তো প্রায় অর্ধেক শপিং মল আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। তৃষা এক নাগাড়ে কথাগুলো শেষ করার পর আশা করেছিল আর্য হয়তো অন্তত একটা কড়া পাল্টা জবাব দেবে, কিন্তু আর্যর শান্ত ভঙ্গি ওকে আরো বেশি বিভ্রান্ত করে তুলল। আর্য কবজির ঘড়িটার দিকে একবার তাকিয়ে নির্লিপ্ত গলায় প্রশ্ন করল, আপনার লেকচার কি শেষ হয়েছে? তৃষা জেদ ধরে মুখটা আরো 1 ইঞ্চি বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, হুম। গুড।
তাহলে এবার রেডি হয়ে নিন, 5 মিনিটের মধ্যে নিচে না নামলে প্ল্যানটির জন্য রেডি হয়ে থাকবেন। সো সো আই সি ইয়োর্স। বলেই আর্য গটগট করে কক্ষ থেকে বেরিয়ে গেল। তৃষা কয়েক মুহূর্ত মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের শ্রবণেন্দ্রিয়কে যেন বিশ্বাস করতে পারছে না ও। এতক্ষণ ধরে ও কাকে কি বোঝাচ্ছিল। আয়নার দিকে তাকিয়ে বিরক্তি ভরা দীর্ঘশ্বাস ফেলল। ওড়না তার কাঁধে টেনে নিতে নিতে মনে মনে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা কি রোবট, নাকি ওনার ইমোশনাল সার্কিটে কোনো প্রবলেম আছে? বোরিং। শপিংয়ে যাওয়ার নাম শুনে বাড়ির ছোট বড় সবার মধ্যে এক অদ্ভুত তড়িৎ প্রবাহ বয়ে যাচ্ছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে সকলের যাত্রায় প্রস্তুত। নবীনরা সকলে যাবে, তবে প্রবীণদের মধ্যে থেকে জাহানারা বেগম, গুলশানারা বেগম, শাহানারা বেগম আর সালেহা বেগম। তৃষা খানিক বাদে বের হলো। ওর চোখে মুখে এখনো আর্য সে নির্দেশ অমান্য করতে না পারার বিরক্তি স্পষ্ট। ওকে দেখে টুইঙ্কেল এক ছুটে এসে ওর ওড়নার আঁচল জড়িয়ে ধরল। ও বানি, তুমি তো রেডি হয়ে গেছো, চলো চলো, আজ আমি অনেকগুলো বারবি কিনবো, আর তোমার জন্য একটা ম্যাজিক স্টিক। তৃষা টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে হেসে ফেলল। ওর সেই বিরক্তিটা মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। ও নিচু হয়ে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে স্নিগ্ধ হেসে বলল, ম্যাজিক স্টিক দিয়ে কি হবে শুনি, মাই লিটল কুইন? টুইঙ্কেল বেশ বিজ্ঞের মতো হাত নেড়ে বলল, আরে ওই স্টিকটা দিয়ে আমি পাপার মুখে একটা তালা লাগিয়ে দেব। পাপা তোমাকে বকলেই আমি ওটা লক করে দেব, তখন পাপা শুধু ও করবে আর আমরা দুজনে মিলে আইসক্রিম খাবো, ডিল? তৃষা খিলখিল করে হেসে উঠল। টুইঙ্কেলের এই নিষ্পাপ ষড়যন্ত্র শুনে ওর মনটা একদম হালকা হয়ে গেছে। টুইঙ্কেলের হাত ধরে বলল, ডিল। আপাতত তালা ছাড়াই ওনাকে সামলানোর চেষ্টা করি, চলো। বাইরে তখন দুটো বড় গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে। রাইসা আর রায়ারা আর অন্য কাজিনদের সঙ্গে উঠে হুড়মুড় করে পেছনের মাইক্রোবাসে উঠে জায়গা দখল করে নিয়েছে। শাহরিয়ার গিয়েছে ছেলেদের গাড়িতে আর অহনা রায়াদের সঙ্গে। জাহানারা বেগম আর গুলশানারা বেগম সামনের গাড়িতে উঠে তৃষার দিকে তাকে একটু থমকালেন। জাহানারা বেগম মুচকি হেসে বললেন, মা, এই গাড়িতে তো তিল ধারণের জায়গা নেই, তুই বরং আর্যর সাথেই যা, টুইঙ্কেলকেও নিয়ে নে, মেয়েটা তোর কাছেই থাকবে বলছে। তৃষা একবার আর্যর শ্বেত শুভ্র গাড়িটার দিকে তাকালো। আর্য তখন সানগ্লাসটা চোখে লাগিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে নির্লিপ্ত ভঙ্গিমায় বসে আছে। তৃষা একটু আমতা আমতা করে বলল, মা, আমি কি এখানে একটু চেপে বসতে পারি না? গুলশানারা বেগম হাসতে হাসতে ফোরন কাটলেন। আরে পাগলি, নতুনের সাথে নতুনই মানায়, যা তোমা আর্যর পাশে গিয়ে বস, স্বামীর আদরে আদরে যাবি, এতে তো ভয় কিসের? গুলশানারা বেগম এমন সরাসরি উক্তিতে লজ্জায় লাজুক লতার ন্যায় মিয়ে পড়ল তৃষা। পুনর্বার না বলে সাধ্য হলো না ওর। ও টুইঙ্কেলকে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও আর্যর গাড়ির পেছনের সিটে বসতে গেলে আর্য আয়নায় এক নজর তাকে খুব শান্ত কিন্তু আদেশমূলক কণ্ঠে বলল, সামনে এসে বসুন তৃষা, আমি কি আপনার পার্সোনাল ড্রাইভার যে আপনি পেছনে বসেছেন? তৃষা দাঁতে দাঁত চেপে টুইঙ্কেলকে নিয়ে সামনে গিয়ে বসল। গাড়িটা যখন মসৃণ গতিতে পিচঢালা পথ চিরে এগুতে লাগলো, জানালার বাইরে দ্রুত সরে যাওয়া পাহাড় আর অরণ্যের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। আর্য সেই পারফিউমের মাতাল করা সুবাসে তৃষার ঘোর লেগে যাওয়ার জোগাড়। হঠাৎ নীরবতা ভেঙে ভেসে আসলো টুইঙ্কেলের মিষ্টি কণ্ঠস্বর। আর্যর কাঁধে একটা টোকা দিয়ে আদুরে গলায় প্রশ্ন করলো, পাপা দেখো ওই পাহাড়গুলো কত বড়। আচ্ছা পাপা, ওরা কিভাবে এত বড় হয়েছে? আর্য ঠোঁটের কোণে এক চিলতে দুর্লভ হাসি রেখা ফুটে উঠল। সে স্টিয়ারিংয়ে এক হাত রেখে অন্য হাতে সানগ্লাসটা একটু ঠিক করে গম্ভীর স্বরে বলল, ওরা নিয়মিত রোদে পড়ে আর বৃষ্টিতে ভেজে, তাই ওরা এত বড়। তোমার মতো দুষ্টুমি করলে ওরা কোনোদিনও এত বড় হতে পারতো না। টুইঙ্কেল এবার মুখটা একটু বাংলা পাঁচের মতো করে তৃষার দিকে ফিরল। তৃষার ওড়নার আঁচলটা আঙ্গুলে জড়াতে জড়াতে ফিসফিস করে বলল, বানি, পাপা না একদম বোরিং, শুধু স্ট্রং আর ডিসিপ্লিনের কথা বলে। তুমি বলো না পাহাড়গুলো আসলে মেঘেদের সাথে লুকোচুরি খেলে, তাই না? তৃষা আয়নার আর্যর গম্ভীর মুখচ্ছবিটা একবার দেখে নিয়ে নিজের কোল ঘেঁষে গুটিসুটি মেরে বসে থাকা টুইঙ্কেলের চিবুক নেড়ে দিয়ে হাসল। একদম ঠিক বলেছো সুইটহার্ট, পাহাড়গুলো আসলে মেঘেদের বেস্ট ফ্রেন্ড।
আর জানো তো, যখন মেঘেরা বেশি দুষ্টুমি করে তখন পাহাড়গুলো ওদের জড়িয়ে ধরে বন্দি করে ফেলে, তখন ঝিমঝিম করে বৃষ্টি নামে। টুইঙ্কেল খুশিতে হাততালি দিয়ে উঠল। ও আর্যর দিকে তাকিয়ে খানিক ভাব নিয়ে বলল, শুনলে তো বাবা, বানি কত কিছু জানে। তুমি তো শুধু হারিয়াপ আর কুইক বলতে জানো। আর্য এবার আর চোখে তৃষার দিকে তাকালো। তৃষার মুখে তখন এক স্নিগ্ধ জয়ের আভা। আর্য গলাটা সামান্য পরিষ্কার করে নির্লিপ্ত গলায় বলল, পাহাড় আর মেঘের গল্প শোনার প্রয়োজন নেই মাম্মা। তোমার বাণীর মাথায় যে পরিমাণ অলিক মেঘ জমে আছে সেটাই জিপিএস ম্যাপ জ্যাম করার জন্য যথেষ্ট। আর তৃষা, বাচ্চাকে এসব আজগুবি গল্প না শুনিয়ে বরং বাস্তবের সাথে পরিচয় করে দিন। ও যেন আপনার মতো স্বপ্নবিলাসী না হয়ে ক্লামো জেনারেশনের জ্যামে আটকে না পড়ে। তৃষা এবার মুখটা ঘুরিয়ে জানালার বাইরে তাকালো, মনে মনে বিড়বিড়িয়ে বলল, খাইস্টা উদ্দিনের ডিকশনারিতে কি কল্পনা বলে কোনো শব্দ নেই? আস্ত একটা রোবট। টুইঙ্কেল অবশ্য দমে যাওয়ার পাত্রী নয়। সে তৃষার কানের কাছে মুখ নিয়ে আবারও নিচু স্বরে বলল, ডোন্ট ওয়ারি বানি, বাবা না আসলে হিংসে করছে। আমরা যখন ম্যাজিক স্টিকটা কিনবো তখন পাপা দেখবে ওইটা নেওয়ার জন্য মাম্মা মাম্মা করে কাঁদবে। আর আমরা মেঘের দেশে চলে যাব, প্রমিস। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের তুলতুলে নরম চোয়ালটা টেনে বলল, ওকে সুইট হার্ট। সূর্যটা তখন মধ্য গগনে। সিলেটের জিন্দাবাজারের ব্যস্ততা ডিঙিয়ে আর্যর গাড়িটা যখন নীলমণি শপিং কমপ্লেক্সে সুউচ্চ তোরণের সামনে এসে থামল, শীতাতপ নিয়ন্ত্রিত বিপণী বিতানটির ভেতরে পা রাখতেই বাইরের ব্যবসা গরম মুহূর্তে উধাও হয়ে গেল। চারিদিকে অভিজাত সুগন্ধি আর নতুন কাপড়ের এক মাদকতাময় ঘ্রাণ। ওপর থেকে ঝোলানো বিশাল ঝাল লণ্ঠন আর কাছে শোকেসে সাজানো মনকাড়া সব লেহেঙ্গা ও কাঞ্জিবরম শাড়িগুলো যেন রীতিমতো দৃষ্টি ধাঁধিয়ে দিচ্ছে। জাহানারা বেগমরা শুরুতেই সিল্কের সেকশনে গিয়ে থিতু হলেন। একের পর এক শাড়ি খোলার খসখস শব্দ আর মহিলাদের তর্কালাপের গুঞ্জনে চারিপাশটা সরগরম। অহনা এক কোণে দাঁড়িয়ে লজ্জা মাখা মুখে লাল বেনারসি আর মেরুন লেহেঙ্গার দ্বন্দ্বে ভুগছিল। তৃষার পাশে গিয়ে কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আপু, রেডটা তোমার গায়ের রঙে বড্ড বেশি ফুটবে। দেখো, এটা একদম বলিউডের হিরো হিরোইন ভাইব দিচ্ছে। অহনা একটু হেসে তৃষার পছন্দটাকে সায় দিল। তবে তুমি নিজের জন্য কিছু সিলেক্ট করো। তৃষা দনমন করে বলল, আমার এমনিতেই অনেক আছে আপু, তুমি নিজের জন্য দেখো না। তোমার হলুদের জন্য ওই কাঁচা হলুদ কালার শাড়িটা দেখো। সালেহা বেগম পাশ থেকে একটা ভারী কাজের লেহেঙ্গা উঁচিয়ে ধরে রায়সার রায়কে ডাকলেন। তিনি বেশ গম্ভীর মুখে বললেন, এই যে দুই বাদর, তোরা কি শুধু সেলফি তুলতে এসেছিস? এই লেহেঙ্গাটা পরে দেখ তো, তোদের তো আবার মডার্ন কাট না হলে পছন্দ হয় না। এটা একদম ট্রেন্ডি, ঠিক তো? রায়সার চোখ কপালে তুলে বলল, মা, এটা তো সেই গত বছরের ডিজাইন। এখন তো সারারা আর ক্রেপটপ লেহেঙ্গার যুগ। আমরা বরং ওই কর্নারটায় যাই, ওখানে লেটেস্ট কালেকশন আছে। রায়াও তাল মিলালো তার সঙ্গে। সালেহা বেগম মুখ সিটকে বললেন, অন্য ব্যাপারে এক না হলেও আকাম কুকামের বেলায় সব সময় এক থাকবে এই দুইটা। রায়সা রায়া এগিয়ে গেল। পুরো ফ্লোর জুড়ে তখন হাসাহাসি, দরদাম আর কাপড়ের খসখস শব্দে এক হুলস্থুল কাণ্ড। তামান্না তিথি এক কোণে দাঁড়িয়ে হলুদের কাপড় নির্বাচনে ব্যস্ত। জাহানারা বেগম সবকিছু তদারকি করছেন এক দক্ষ ম্যানেজারের মতো। রায়সা আর রায়া তখন লেটেস্ট ডিজাইনের সারারা নিয়ে ব্যস্ত। ভিড়ের মাঝে তৃষা টুইঙ্কেল নিজেদের জন্য একটা নিভৃত কোণ খুঁজে নিয়েছে, যেখানে কাচের শোকেসের ওপাশে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে ওদের পছন্দের পোশাকগুলো। টুইঙ্কেল একটা পিচ কালারের ফ্রিল দেওয়া ফ্রক নিজের গায়ের সাথে ধরে আয়নায় দেখছিল। ও তৃষার ওড়নার আঁচল টেনে উত্তেজিত গলায় বলল, ও বানি, দেখো তো এই ড্রেসটা পরলে কি আমাকে একদম এলসা লাগবে নাকি সিন্ড্রেলা হয়ে যাব? তৃষা নিচু হয়ে টুইঙ্কেলের চুলগুলো ঠিক করে দিয়ে স্নিগ্ধ হাসলো। তুমি তো আমার লিটল কুইন সুইট হার্ট। তুমি যাই পড়ো না কেন তাতেই তোমাকে মোস্ট কিউটেস্ট বারবি ডল লাগবে সোনা। টুইঙ্কেল খুশিতে ডগমগ হয়ে এবার একটা গাঢ় ল্যাভেন্ডার রঙের জর্জেট ঝিকিমিকি কামিজের দিকে আঙ্গুল তুলে তৃষাকে ধাক্কা দিয়ে বলল, নাও ইটস ইয়োর টাইম বানি। ওই দেখো, ওই ড্রেসটা ঠিক তোমার মতো, ভীষণ শাইনি আর কিউট। তুমি কি ওটা ট্রাই করবে প্লিজ বানি? তৃষা কিঞ্চিত লাজুক হেসে ড্রেসটা হাতে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের সাথে ওটা মিলিয়ে দেখছিল। ল্যাভেন্ডার রংটা ওর ফর্সা ত্বকের রঙে এক অদ্ভুত আভিজাত্য লেপে দিচ্ছে। ও যখন তন্ময় হয়ে আয়নায় নিজেকে দেখছিল, ঠিক তখনই কানে এলো সেই পরিচিত ভরাট কণ্ঠস্বর। আর্য ফোনে কথা বলতে বলতে সেই সেকশনে প্রবেশ করলো।
ওর এক হাত পকেটে, অন্য হাত ফোনে কানের কাছে ধরা। ও গম্ভীর স্বরে কাউকে বলছিল। ইয়েস, শিপমেন্টের ডিটেলসগুলো মেল করে দিন। আই উইল চেক ইট লেটার। আর্যর গম্ভীর কণ্ঠস্বর কানে আসতে তৃষার হাতের ল্যাভেন্ডার রঙের ড্রেসটা যেন কাঁপতে লাগলো। ও দ্রুত ড্রেসটা কেসের হ্যাঙ্গারে রাখতে গিয়ে থমকে গেল আর্যর কণ্ঠে। রাখবেন না, প্যাক করে নিন। ল্যাভেন্ডার সুইট উই ওয়েল। তৃষা খানিক অপ্রস্তুত হয়ে ভাবলো আর্য তো কথা বলছিল, কখন দেখলো তাকে। পরক্ষণে ওর মনে পড়লো ড্রেসটা প্রাইস ট্যাগে ওর দাম দেখেছে 13,000। তাতেই ওর চক্ষু চড়ক গাছ, ছ্যাঁকা লেগেছে পুরো। এই সামান্য একটা 3 পিস যদি এত দামি হয়, না ও কিছুতে এত দামি ড্রেস নিবে না। কিন্তু আর্য যদি দেখে তাহলে এই ড্রেস ওর জন্য নিয়েই ছাড়বে। তাই ও চিন্তাগুলো একপাশে রেখে তৎক্ষণাৎ দুপাশে মাথা নাড়ল। বেশ কুণ্ঠিত স্বরে বলল, আরে না না, দরকার নেই, আমি তো জাস্ট দেখছিলাম। মানে কালারটা একটু বেশি শাইনি না? আমার মনে হয় অন্য কিছু দেখি। আর্য আর কিছু বলল না। ও বেশ কর্তৃত্ব ব্যঞ্জক স্বরে সেলসম্যানকে ইশারায় ডেকে বলল, এক্সকিউজ মি, এই ল্যাভেন্ডার ড্রেসটা প্যাক করে নিন। আর্য এবার সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। ওর কণ্ঠস্বর কিঞ্চিত নরম হলেও বড্ড অটল। পকেটে হাত গুজে শান্ত গলায় ও বলল, অহেতুক লজিক খুঁজবে না তৃষা। ড্রেসটা আপনার রিফ্লেকশন পারফেক্ট ব্লেন্ড হচ্ছে। তৃষা স্তম্ভিত হয়ে গেল। আপনি জানলেন কি করে? আর্য কোনো উত্তর না দিয়ে সেলসম্যানকে কার্ডটা বাড়িয়ে দিল। তৃষা জেদ ধরে বলল, বললাম তো নেব না। আপনি কি সব সময় আমার উপর নিজের চয়েস ছাপিয়ে দেবেন? চয়েস চাপিয়ে দিচ্ছে না ম্যাম, জাস্ট একটা সুইট ডিল ফাইনাল করছি। টুইঙ্কেল যদি দেখে আপনি ওর পছন্দের ড্রেস রিজেক্ট করেছেন, তবে ও কিন্তু শপিং মল পুরো মাথায় তুলবে। আপনি কি সেটা হ্যান্ডেল করতে পারবেন? ইজ এ ট্রাফ, চয়েস ইজ ইয়োর্স। তৃষা অসহায়ভাবে টুইঙ্কেলের দিকে তাকালো, যে কিনা ততক্ষণে নিজের ফ্রক হাতে নিয়ে তৃষার সম্মতির অপেক্ষায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ও দীর্ঘশ্বাস ফেলে হাস স্বীকার করলো। আর্যর দিকে তাকিয়ে মুখটা একটু কুঁচকে বলল, আপনি না আস্ত একটা ব্ল্যাকমেইলার। বিহেভিয়ার রোবটের মতো হলেও আপনার চিপ সেইটে দেখে সব শয়তানি বুদ্ধি লোড করা আছে। আর্য নির্বিকার ভঙ্গিতে বিলটা সই করতে করতে বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এবার চলুন বাকিদের সাথে জয়েন করি। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ টুইঙ্কেল বলল, বানি, তুমি ড্রেসটা কিনেছো তো? তৃষা কিছু বলার আগেই পাশ থেকে আর্য বলল, কি নিচে মাম্মাম, চলো। ব্যাস। টুইঙ্কেলকে আর দেখে কে? ও খুশিতে তালি বাজিয়ে তৃষার হাত ধরল। তৃষা গটগট করে হাঁটতে শুরু করলো, কিন্তু ওর মনের কোণে এক চিলতে ভালো লাগা অলক্ষেই দোলা দিয়ে গেল। আর্যর এই জেদমাখা কেয়ারিং ভাবটা ওর কাছে বড্ড অদ্ভুত, অথচ নেশার মতো লাগছে। তৃষার এবার গহনা সেকশনে এলো। সেখানে রীতিমতো চাঁদের হাট বসেছে। কাচের শোরুমের ভেতর স্বর্ণাভ আলোর বিচ্ছুরণে স্বর্ণ আর হীরের গহনাগুলো ঝিকমিক করছে। জাহানারা বেগম আর গুলশানারা বেগম সীতাহার আর ঝুমকর নকশানি গভীর আলোচনায় মগ্ন। অহনা নিজের বিয়ের গহনা পছন্দ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর রাইসার ব্যস্ত লেটেস্ট ডিজাইনের নোজপিন নিয়ে। তৃষাকে দেখে জাহানারা বেগম তৃষা চিবুক উঁচিয়ে ধরে বললেন, কি রে মা, নিজের জন্য কিছু দেখলি? তৃষা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে জাহানারা বেগম ফের বললেন, তাহলে এখানে দেখ কি পছন্দ হয়। তৃষা মাথা নাড়ল। না আম্মু, আমার চুড়ি মালা অনেক আছে, আমি বরং গহনাপুর সেটটা দেখি। আর্য একটু দূরে দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে আঙ্গুল চালাচ্ছিল, কিন্তু ওর তীক্ষ্ণ দৃষ্টি বারংবার তৃষার উপর গিয়ে আছড়ে পড়ছিল। হুট করে আর্যর দৃষ্টি পতিত হলো তৃষার পায়ের দিকে। সালোয়ার সামান্য সরে যাওয়ার ফর্সা গোড়ালি দুটো উন্মুক্ত হয়ে আছে, যা একদম খালি। আর্যর কপালে একটা সূক্ষ্ম ভাঁজ পড়ল। ফোনটা পকেটে রেখে বেশ গম্ভীর স্বরে ডাকলো, তৃষা, এদিকে আসুন একবার। তৃষা অপ্রস্তুত হয়ে মুরব্বিদের থেকে বিদায় নিয়ে আর্য সামনে এসে দাঁড়ালো। আর্য কোনো ভনিতা না করে সরাসরি তৃষার পায়ের দিকে ইঙ্গিত করে তীক্ষ্ণ গলায় বলল, আপনার কি সব জিনিসেই একজোড়া নুপুর প্রতি কি ট্যাক্স দিতে হয় আপনাকে? তৃষা অবাক হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে কাচুমাচু হয়ে বলল, না মানে ওটা পড়লে হাঁটতে ঝনঝন শব্দ হয়, আপনার আবার ডিস্টার্ব হয় কি না তাই। আর্য ওকে কথা শেষ করতে না দিয়ে সেলসম্যানকে ইশারায় ডেকে হুকুম দিল, টপসের ট্রেনিং আর সিলিক ডিজাইনের নুপুর দেখেন তো, সাউন্ড যেন মেলোডি হয়, নয়েজ নয়। কাচের শোকেসে রাখা হিরে আর কুন্দনের ঝিলিক ছাপিয়ে তৃষার দৃষ্টি আটকে গেল আর্যর ওই অতর্কিত নির্দেশে। সেলসম্যান দ্রুত একজোড়া রূপলি চেন ডিজাইনের স্লিক নুপুর বের করে আনলো, যার প্রতিটা হিল্লোলে এক মায়াবী নিক্কণ অনুরণিত হচ্ছে। তৃষা কিছু বুঝে ওঠার আগে আর্য ধীর পায়ে ওর সামনে এগিয়ে এলো। আর্য সেই দীর্ঘ ঋজু দেহভঙ্গি দেখে তৃষা ভাবলো হয়তো নুপুর জোড়ার হাতে ধরিয়ে দিবে, কিন্তু পরক্ষণে যা ঘটলো তাতে উপস্থিত সেলসম্যান থেকে শুরু করে তৃষার হৃৎপিণ্ড পর্যন্ত
কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কোনো প্রকার ভনিতা না করেই আর্য এক হাঁটু গেড়ে তৃষার সামনে বসে পড়ল। মৃদু টানে তৃষার সালোয়ারটা কিঞ্চিত সরিয়ে দিয়ে ওর ফর্সা পেলো পাটি নিজের হাঁটুর উপর তুলে নিল। তৃষা চমকে উঠে টাল সামলাতে আর্যর কাঁধ খামচে ধরল। ওর কণ্ঠনালীতে বিঁধে থাকা বিস্ময়গুলো এক লহমায় বেরিয়ে এলো। আরে এই কি করছেন? ছাড়ুন, আমার পা আপনার গায়ে লাগছে। সবাই দেখছে তো, প্লিজ ছাড়ুন। তৃষার গলার স্বর কাঁপছে, লজ্জায় ওর কান মুখ রক্ত জবার ন্যায় লাল হয়ে উঠেছে। তবে এত কিছুর মাঝেও একদম নির্বিকার আর্য। অনুপুর জোড়া হাতে নিয়ে তৃষার চোখের দিকে একবার গভীর দৃষ্টিতে তাকালো। ঠোঁটে আঙ্গুল চেপে খুব আলতো করে এক শান্ত হুস শব্দ বের করলো, যার অর্থ চুপ থাকুন। আর্য অত্যন্ত নিপুণ হাতে নুপুরের হুকটা আটকে দিল। শীতল রূপোর ছোঁয়া তৃষার উষ্ণতাকে লাগতেই ওর শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। নুপুর পরানো শেষে আর্য তৃষার পায়ের উপর হাত রেখে নিচু স্বরে বলল, আপনার মতো নারী চঞ্চল পায়ের শুভ্রতা নূপুর ছাড়া বড্ড বিবর্ণ, আর আমার মতো একরক্ষা পুরুষের সকালটা আপনার এই নূপুরের কর্ণিক ছাড়া একদমই অসম্পূর্ণ। অপরাহ্নের বিদায় লগ্ন ক্রমশই ঘনিয়ে আসছে। ম্লান রক্তিম আলোকাবৃত সূর্যমণি পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। গোধূলির কমলাপ রশ্মি বিচ্ছুরিত হচ্ছে নীলিমার বক্ষ জুড়ে। দূরবর্তী বনস্পতির শাখা হতে ভেসে আসা পাকপাখালি নীড়ে ফেরার কিচিরমিচির ধ্বনিগুলো সুরেলা লহরীর ন্যায় শ্রবণগোচর হচ্ছে। কোথাও ঢালু, কোথাও বা সমান্তরাল বড্ড অমসৃণ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছে একজোড়া কপোতকপতি। নির্জন স্থানটা নিবিড় প্রকৃতিতে নিমগ্ন। কেনাকাটা শেষ করে ওদের ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যাবে, সেটা পূর্ব বিদিত হওয়ার সঙ্গে টুইঙ্কেল গভীর নিদ্রাচ্ছন্নতা দরুন জাহানারা বেগম ওকে নিয়ে আগেই অন্য গাড়িতে রওনা হয়েছেন। ফলে এই গধূলি বেলায় আর্য তৃষা ফিরছিল সম্পূর্ণ একান্তে। তবে ফিরতি পথে ভাগ্যের বিড়ম্বনে আর্যের গাড়ির ইঞ্জিনটা মাঝপথে বিকল হয়ে পড়ায় দুর্ভাগ্যক্রমে দুজনকে হেঁটে হেঁটে দীর্ঘ সে পথ পাড়ি দিতে হচ্ছে। ওরা অবশ্য গাড়ির খোঁজ কম করেনি, তবে ওই যে নিয়তি যে কখনোই ওদের সহায়নি, সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। তাই যানবাহন আর লোকালয়ের কোলাহল ছাপিয়ে পাহাড়ের কোল ঘেঁষে নির্জন প্রায় জনশূন্য পথটা ধরে এগিয়ে চলেছে ওরা। বয়ে যাওয়া শীতল হাওয়া তৃষার চুলে বিলি কেটে যাচ্ছে। আর্যর বলিষ্ঠ পদচারণার পাশে তৃষার শান্ত হেঁটে চলা যেন এক অপার্থিব দৃশ্যের অবতারণা করেছে। চলতি পথের নিস্তব্ধতাটুকু প্রথমে আর্যই ভাঙল। হেলদেরহীনভাবে নিজের মনের হেঁটে আসা তৃষাকে দিকে তাকিয়ে বলল, মিস তৃষা, আপনার এই কচ্ছপ গতিতে এগোলে তো মনে হচ্ছে আজ রাতে এই পাহাড়ের ঢালে ডিনার সেরে ভোরে সূর্য উদয় দেখে বাড়ি পৌঁছতে হবে। একটু ফাস্ট করে যায় না গতিটা? তৃষা কপালে জমে থাকা ঘামটুকু ওনার আঁচলে মুছে নিয়ে মুখটা ইঞ্চিখানিক বাঁকিয়ে বলল, দেখুন মিস্টার, আপনার তো অভ্যাস আছে ডেকে মার্চ করার, কিন্তু হিল পরে পাহাড়ি রাস্তায় চলা যে কি পরিমাণ অ্যাডভেঞ্চার আর পেইনফুল সেটা আপনি বুঝবেন না। আর তাছাড়া আমি জোরে হাঁটতে পারি না। তো কি পারেন? শুধু উল্টোপাল্টা বকবক করতে? দেখুন, একদম বাজে কথা বলবেন না। আপনার ওই দামড়া মার্কা গাড়িটা রাস্তার মাঝখানে এসে খারাপ হবে সেটা কি আমি জানতাম? আর্য এক পা এগিয়ে এসে তৃষার একদম কাছে দাঁড়ালো। ওর পারফিউমের সেই কড়া সুগন্ধটা তৃষার নাসারন্ধ্রে পৌঁছে তীব্র বেগে আঘাত করলো। আর্য নিচু স্বরে বলল, মেকানিক্যাল তো আর বলে কয়ে আসে না। আর এই হিল জুতা পরে পাহাড়ে আসা আইডিয়াটা কাটছিল। ড্রেস অ্যাপের ওপর যতটা কনসেন্ট্রেশন দেন সিচুয়েশনের ওপর তার অর্ধেক দিলেও তো এখন আমরা ড্রয়িং রুমে থাকতাম। তৃষা নাকমুখ সিটকে মনে মনে খানিক বিড়বিড় করলো। আর্য কথা না বাড়িয়ে তৃষার সমগতিতে চলতে আরম্ভ করলো। তবে এ খানিক দূর অতিক্রম হতেই তৃষা আর্যর একদম সমান্তরাল এসে ওর সঙ্গে পা মিলাতে মিলাতে বলল, আচ্ছা শুনুন। আর্য ওর দিকে না তাকিয়ে বলল, আপনি আমার কত ইয়ারে জুনিয়র, মানে কত বছরের ছোট? তৃষার এমন আজগুবি প্রশ্নে পদচারণা স্থির হলো। আর্যর বিস্ময়ে বিভূত দৃষ্টিতে চোখ মুখ বিশ্রীভাবে কুঁচকে বলল, মানে? তৃষা গা ছাড়া ভাব নিয়ে বলল, না মানে অল টাইম এমন আপনি আপনি করেন তো, তাই মনে হয় আমি মেবি আপনার সিনিয়র। আর্যর কুচকানো ভ্রুযুগল আরো সংকুচিত হলো। সেই স্থির দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে বলল, আর ইউ কিডিং উইথ মি? তৃষা কাঁধ নাচিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, এমা ছিছি, ইয়ার কি করতে যাব কেন? ট্রাস্ট মি, মাঝে মাঝে আমার সিরিয়াসলি ডাউট হয়, মনে হয় আমি বোধহয় অনেক সিনিয়র বা ওই টাইপ কিছু আর কি। আর্য এবার সত্যি অবাক হলো। তার বয়স 30-এর কোঠায়, আর সে এই 17-18 বছরের মেয়েটা তাকে নিজে জুনিয়র বলছে। আচ্ছা, তৃষা কি কৌশলে তাকে বয়সের খোঁচা দিচ্ছে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে তপ্ত গলায় বলতে যাবে কিছু, ঠিক তখনই পাহাড়ের নিস্তব্ধতা চিরে তৃষার আর্তচিৎকার প্রতিধ্বনিত হলো। আহ!
চমকে উঠে আর্য তৎক্ষণাৎ পেছনে ফিরল, দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুচকে যন্ত্রণায় নীলাভ রং ধারণাকৃত মূর্তির ন্যায় দণ্ডায়মান তৃষাকে দেখে বিচলিত হয়ে দুপায়ে গিয়ে সে উদ্বিগ্ন হয়ে বলল। হোয়াট হ্যাপেন? কি হলো আপনার? তৃষা কোনো উত্তর দিতে পারল না, শুধু মুখটা বিকৃত করে এক জায়গায় স্থির হয়ে রইল। আর্য তীক্ষ্ণ দৃষ্টি নিচে নামতেই বুকটা ধক করে উঠল। ও দেখলো তৃষার ডান পায়ের হিলটা একদিকে কাত হয়ে আছে, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে পিচ ঢালা কালো রাস্তায়। সম্ভবত কোনো তীক্ষ্ণ লোহার টুকরো বা সুচালো পাথর হিল ভেদ করে সরাসরি তৃষার কোমল গোড়ালিতে বিঁধে গেছে। মুহূর্তের মধ্যে আর্যর সব কাঠিন্য উবে গেল। কোনো রূপ দ্বিধা না করে রাস্তার ধুলোবালি উপেক্ষা করে হাঁটু গেড়ে বসে পড়ল তৃষার সামনে। পরম মমতায় তার পাটা আলতো করে নিজের হাতের তালুতে তুলে নিল। রক্তের লাল আভা দেখে আর্যর চোয়াল শক্ত হয়ে এলো। উদ্বেগে নিচু স্বরে সে বলল, একটু সহ্য করুন, নড়বেন না একদম। আর্যর ঘরমাক্ত ললাটে এক অদ্ভুত বিষণ্ণতা ও বিভ্রান্তির ন্যায় নিজের কম্পিত অস্থির আঙ্গুলের ছোঁয়ালো তৃষার আঘাতপ্রাপ্ত স্থানে। আর ওর আঙ্গুলের স্পর্শে তৃষার ক্ষতের উপর পড়তেই সে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। উফ, লাগছে, খুব লাগছে। আর্যর কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। সে ধীর স্থির কণ্ঠে বলল, রিল্যাক্স ম্যান, জিনিসটা ভেতরে আটকে আছে, আমি সেফ একটানে বের করে আনবো। জাস্ট টাচ মি অ্যান্ড শাট ইউর আইস। আমি আসি তো, কিচ্ছু হবে না। আর্যর ভরসাপূর্ণ বাক্যে তৃষার ভয়টা যেন কর্পূরের মতো উবে গেল। তৃষা আর্যর কাঠটা খামচে ধরল। মুহূর্তের ব্যবধানে আর্য বিঁধে থাকা পাথরের টুকরাটা বের করে আনতে তৃষার গলার কাছ থেকে অবরুদ্ধ এক চিৎকার বেরিয়ে এলো। যন্ত্রণায় ভিজে উঠল আঁখি পল্লব। আর্য কোনো কথা না বলে নিজের পকেট থেকে রুমাল বের করে তৃষার রক্তক্ষরণ বন্ধ করতে ক্ষত স্থানটা শক্ত করে বেঁধে দিল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে এক পলক তৃষার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। পরক্ষণে তৃষাকে কিছু বলার সুযোগ না দিয়ে আর্য নিচু হয়ে তাকে পাজাকলে করে নিজের বলিষ্ঠ দুই বাহুর উপর তুলে নিল। অতর্কিত এই ঘটনায় তৃষা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আর্যর গলা জড়িয়ে ধরল। বিস্ময় আর জড়তায় আমতা আমতা করে সে বলে উঠল, এ কি করছেন আপনি? নামান আমায়। আর্যর দৃষ্টি তখন সামনে ধুধু পাহাড়ি পথের দিকে নিবদ্ধ। সে গম্ভীর কিন্তু শান্ত স্বরে বলল, চুপ থাকুন, আপনার ইনজুরিটা বেশ ডিপ। এই অবস্থায় হেঁটে যাওয়া একদম সেফ নয়, তাই বেশি কথা না বলে শান্ত থাকুন আর আমায় আমার কাজটা করতে দিন, ওকে? তৃষা আর্যর বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। দুপাশে গহীন অরণ্য আর ধুধু পাহাড়ের মৌন সাক্ষী। আর্য ওকে বাহুবন্দি করেই এগিয়ে চলল। শীতল বাতাসের ঝাপড়ে তৃষা অবিন্যস্ত অলকগুচ্ছ বারংবার আর্যের চিবুক ছুঁয়ে যাচ্ছে। নির্জর অরণ্য পথে নুড়ি পাথরের ঘর্ষণ আর ঝিঝি পোকার গুঞ্জনের মাঝে কেবল শ্রুত হচ্ছিল একজোড়া কপত কপতির নিবিড় নিঃশ্বাসের শব্দ। ঘড়ির কাঁটা রাত 8টার ঘরে। সকলে ফেরার পর নিঃসন্দেহে অতিক্রান্ত হয়েছে ঘণ্টাখানেক। তবে এখনো আর্য ও তৃষা না ফেরায় বেশ উদ্বিগ্ন সবাই। সমগ্র ড্রয়িং রুম সকলের অস্থির পদচারণায় মুখর। প্রত্যেকে নিজ কর্মে সম্পাদন করছে আর বারংবার দৃষ্টি নিবদ্ধ করছে প্রধান দরজায়। আঞ্জুমান বিবি তসবি হাতে সোফায় বসে আছেন। গুলশানারা বেগম এক গ্লাস পানি নিয়ে জাহানারা বেগমের পাশে এসে দাঁড়িয়ে ধীরস্বরে বললেন, আপা শান্ত হোস তো, ওরা এক্ষুনি চলে আসবে। পাহাড়ি রাস্তা, হয়তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। জাহানারা বেগম উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে দাঁড়ালেন। এতটুকু পথ আসতে 1 ঘন্টা লাগে, তার উপর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। আজকে শুধু বাড়ি ফিরো কোরা। পাশ থেকে সায়রা বেগম বললেন, আরে টেনশন করিস কেন, নতুন নতুন বিয়ে হয়েছে, একটু একান্ত সময় তো লাগে ওদের। বুঝলাম একান্ত সময় লাগে, তাই বলে ফোনটাও বন্ধ করে রাখবে? অহনা সবে এই সিঁড়ি ডিঙিয়ে নিচে নামছিল। ফুপুর এমন কথা ওখানে খেসে বলল, আরে আরে ফুপু আম্মু শান্ত হও। স্টার জলসার একটা নাটক দেখতাম, নিম ফুলের মধু। ওখানে নায়িকার শাশুড়ি সারাদিন বাবু বাবু করতো, বউয়ের কাছে ঘেঁচতেই দিত না নায়ককে। তুমিও যদি এখন ওইরকম করো তাহলে তো সবাই সেই রকমই ভাববে, তাই না? রাইসাও সঙ্গ দিল অহনার। একদম রাইট আপু। ফুপু আম্মু শান্ত হও তো। ওদের এমন কথোপকথনে জাহানারা বেগম চোখ কুচকালেও হেসে উঠল উপস্থিত সকলে। ঠিক তখনই পেছন থেকে রায়া বলে উঠল, আরে ওই তো ভাইয়া। ওর কণ্ঠস্বরে সকলে একযোগে তাকালেও প্রধান দরজায়। সঙ্গে সঙ্গে চক্ষু চরক গাছ সকলের। প্রবেশ করছে আর্য বাহুডোরে বন্দিনী তৃষা। এই ভঙ্গি দেখে মুহূর্তের জন্য কলকাকলি থেমে গেল। এক অদ্ভুত স্তব্ধতা গ্রাস করলো পুরো তালুকদার মঞ্জিলকে। সকলের বিস্ময় বিস্ফোরিত চোখের সামনে দিয়ে আর্য তৃষাকে নিয়ে প্রবেশ করলো। জাহানারা হন্তদন্ত এগিয়ে এলেন। তৃষার ফ্যাকাশে মুখ আর আর্যর ঘরমাক্ত ললাট দেখে তার মাতৃহৃদয় আশঙ্কায় কেঁপে উঠল। তিনি তৃষার ঝুলে থাকা পায়ের দিকে তাকাতে আটকে উঠলেন। সাদা রুমাল ভেদ করে তখন রক্তের হালকা আভা উকি দিচ্ছে। এ কি আর্য, কি হয়েছে রে তৃষার? পা দিয়ে তো রক্ত পড়ছে, তোরা এভাবে? জাহানারা বেগমের কণ্ঠের উদ্বেগ ছাপে আর্য গতি বাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। এখন এক্সপ্লেন করার মতো টাইম নেই মা, ওর ইনজুরিটা বেশ ডিপ,
ইনফেকশন হওয়ার ভয় আছে। রেসে ফার্স্ট এড বক্স আর অ্যান্টিসেপ্টিক নিয়ে জলদি আমার রুমে আয়। বি কুইক। সকলে যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, আর্য দ্রুত পদক্ষেপে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। তৃষা লজ্জায় আর্য শার্টের কলারটা খামচে ধরে মুখ লুকিয়ে রেখেছে ওর বুকের ভাঁজে। রাইসা আর অহনা এক পলক একে অপরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে আর্য নির্দেশ পালনে ছুটল। এদিকে আর্য যখন ওকে নিয়ে রুমে যাচ্ছিল, ঠিক তখনই নিজের রুম থেকে বের হচ্ছিল মায়া। ওদের দুজন কেমন অবস্থায় দেখে অনুভূতি শূন্য হয়ে গেল। তৃষার পায়ের ক্ষতটা দৃশ্যমান হলো না ওর সম্মুখে। ওর মস্তিষ্ক শুধু এতটুকুই নির্দেশনা নিল। আবারও আর্য তৃষাকে কোলে তুলেছে। অক্ষি পল্লবের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। ও আর দাঁড়ালো না, পাশ ঘুরে গন্তব্য বদলালে ফের প্রবেশ করলো নিজের কক্ষে। ওটা লাগাবে না প্লিজ, যন্ত্রণা করে। আম্মু। আর্যর ধৈর্যের ভাত ভাঙার জোগা। সে হাতে অ্যান্টিবায়োটিক তুলা নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে, অথচ তৃষা তুলাটা ক্ষতের ধারে কাছে ছোঁয়ানোর আগে এমনভাবে চিৎকার করে পুরো ঘর মাথায় তুলছে। রাইসা, রায়া, অহনার ফুপু জাহানারা বেগম উপস্থিত সেখানে, তবে আর্যর নির্দেশে প্রত্যেকে নিশ্চুপ। রায়া, রাইসা তৃষার এই অতি নাটকীয় আর্তনাদ দেখে একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। আর্যর কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। সে তুলাটা পাশে রেখে দিয়ে সোজা হয়ে বসে ধমকের স্বরে বলল, শাট আপ তৃষা, জাস্ট শাট আপ। আমি এখনো লিকুইডটা টাচও করিনি। আপনি এমনভাবে চিল্লাচ্ছেন যে আমি আপনার পা এম্বুটেশন করছি। ড্রামা কুইন হওয়ার জন্য অস্কার নমিনেশন পরে নিয়েন। এখন চুপচাপ বসুন। আর্যরে এই হঠাৎ ধমকে তৃষা একদম থতমত খেয়ে গেল। সে ভেজা চোখে বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না গিলে ফেলল। আর্য এবার রাইসার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।